তোমাদের আমি ক্লাসটা শুরু করতেছি, তবে তোমাদের হচ্ছে একবারে টানা ক্লাস ছিল, তো আমি একটা কাজ করতেছি। আমি 4টার মধ্যে একটু শেষ করব, করে 4:15 থেকে আবার আরেকটা লিংকে তোমাদের সেশন শুরু হবে। ওকে, তো আমি তোমাদের 4:15 থেকে আবার যখন সেশনটা শুরু হবে সেটার লিঙ্কটা আমি কোথায় দিয়ে দেবো? তোমাদের এখন চ্যাট বক্সে দিয়ে দেবো, দিলে হবে না তোমাদের অন্য কোনো ভাবে দিতে হবে? একটু বলো তো। না তোমাদের আফসানা, তোমার তোমার কাছে লিংক দিয়ে দেবো? জি স্যার, আমাকে দিয়ে দিলেও হবে। আচ্ছা, আমি তোমার কাছে এখনই দিয়ে দিতেছি। ওটা 4:15 থেকে আবার শুরু হবে, এটা 4টাতে শেষ হবে, আর 4টার আগে শেষ হবে, আর 4:15 থেকে ওটা আবার শুরু করবো। দুইবারে একটু শেষ করি, হ্যাঁ, একটু ব্রেক দিই। জি তাহলে আচ্ছা স্যার। আমি লিংকটা এখনই দিয়ে দিচ্ছি। আম, আফসানা তোমাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, 4:15-তে লিংক। ওকে, এনিওয়ে, এখন আমি স্টার্ট করতেছি। তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। ওকে, গুড স্যার। তো আমরা আজকে কি পড়বো? আজকে পড়বো আমরা গত যে স্লাইড গুলো ছিল সেটার মধ্যে আমরা স্যান্ডস্টোনের ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছিলাম, ভাগ। স্যান্ডস্টোনের ক্লাসিফিকেশনের কি কি ভাগ হবে সেটা আমরা কিন্তু জেনেছিলাম না, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমরা জানবো, তোমাদের হয়তো ডেসক্রিপটিভ সেডিমেন্টারি পেট্রোলজি যিনি নেবেন উনিও এই জিনিসগুলো রিভিউ করবে আবার, হোপফুলি। তো আমি একটু তোমাদের পড়ায় রাখলাম, তোমাদের উনিও পড়াবে, সো উনি হয়তো আরো একটু বেশি ডিপলি পড়াতে পারে, আই ডোন্ট নো। তো এনিওয়ে, সো আমরা আরেকটা পড়াবো যে ক্লাসিফিকেশন অফ স্যান্ডস্টোন, সাথে হইতেছে ডায়াজেনেসিস, অর্থাৎ সেডিমেন্ট ডিপোজিট হওয়ার পর থেকে যে ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ গুলা একটা সেডিমেন্টের মধ্যে হয়। একটা জায়গাতে সেডিমেন্ট যে জমা হলো একটা বেসিনে, তারপরে এটার পর আবার সেডিমেন্ট জমা হয় না, তাহলে পরে তার ফিজিক্যাল এবং কেমিক্যাল যে চেঞ্জ হবে সেটাই ডায়াজেনেসিস। এই ডায়াজেনেসিসটা সম্পর্কে আমরা জানবো। আর আরেকটা জানবো প্রোভানেন্স। প্রোভানেন্সের অর্থ হচ্ছে সেটা হিমালয় পর্বত থেকে আসে, তাই না? এটা যেমন হিমালয় পর্বত একটা সোর্স এরিয়া। তো সোর্স এরিয়ার দুইটা ওয়ে আছে বের করার। একটা হচ্ছে যে সোর্স এরিয়া কোথায় ছিল, মানে লোকেশনটা কোথায়, যেমন এখন হিমালয় পর্বত থেকে সেডিমেন্ট আসতেছে। আরেকটা হচ্ছে যে সোর্স রকের কম্পোজিশন, মানে যেখান থেকে সেডিমেন্ট আসছে সেই জায়গাকার রকের কম্পোজিশন কি ছিল, অর্থাৎ সেটা ইগনিয়াস রক, না সেটা সেডিমেন্টারি রক, না সেটা মেটামরফিক রক। তাহলে এই পর্যন্ত তো আমি বুঝাইতে পারছি, তাই না, যে প্রোভানেন্স বা সোর্স রক কি আমরা বের করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই জিনিসগুলা কিভাবে বের করে, কোন টেকনিকে বের করে, একটা সেডিমেন্টের মধ্যে কোনটা বেশি থাকলে বা কোনটা কম থাকলে আমরা সেইটা কোন প্রোভানেন্স থেকে এসছে বা সেটার সোর্স রকের কম্পোজিশন কেমন ছিল সেটা আমরা বলতে পারবো। তারপর সেডিমেন্ট ডিপোজিট হওয়ার পরে সেডিমেন্টের যে ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ গুলো ঘটে, ওটার পরে আবার যে কিছু ক্লাসিফিকেশন আরো ছিল সেটা আমরা দেখব। এর মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে কোয়ার্টজ অ্যারেনাইটস, আরেকটা হচ্ছে ফেলসপ্যাথিক অ্যারেনাইটস, আরেকটা হচ্ছে লিথিক অ্যারেনাইটস। সো এই তিনটে ভাগটা আমরা পড়বো, ঠিক আছে? সো কোয়ার্টজ অ্যারেনাইটস, অ্যারেনাইটস মানে মনে করবে এখানে স্যান্ডস্টোন, ঠিক আছে? তো কোয়ার্টজ অ্যারেনাইটস মানে হচ্ছে আমাদের একটা ভাগ কি, কোয়ার্টজ অ্যারেনাইটস, একটা ফেলসপ্যাথিক অ্যারেনাইটস, একটা লিথিক অ্যারেনাইটস। কোয়ার্টজ অ্যারেনাইটস মানে এই টার্মটা দেখে আমরা বোঝার চেষ্টা করব এখানে কোয়ার্টজের পরিমাণ এই স্যান্ডস্টোনে বেশি। ফেলসপ্যাথিক অ্যারেনাইটস মানে এখানে ফেলসপারের পরিমাণটা বেশি। লিথিক অ্যারেনাইটস মানে লিথিক বা রক ফ্র্যাগমেন্টস, দুটো একই কথা। কোন জায়গাতে রক ফ্র্যাগমেন্টস বলে, কোন জায়গাতে লিথিক ফ্র্যাগমেন্ট বলে বা লিথিক বলে, অর্থাৎ আগের যে রকটা থেকে সেডিমেন্ট আসছে সেই রকেরই ভাঙ্গা অংশ, আমরা যেটা গতদিনে আলোচনা করেছিলাম। সো
কোয়ার্টজ অ্যারেনাইডস হচ্ছে কোয়ার্টজের পরিমাণ বেশি, ফেলসপ্যাথিক অ্যারেনাইডস হচ্ছে ফেলসপারের পরিমাণ বেশি, এবং লিথিক অ্যারেনাইডস মানে হচ্ছে রক ফ্র্যাগমেন্টস এর পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, এখানে কিভাবে তাহলে বেশি থাকবে? কোয়ার্টজ অ্যারেনাইডস are composed of more than 90% siliceous grain that may include quartz, chert and quartose rock fragments. So quartz serenites ওই স্যান্ডস্টোনকে আমরা বলবো যে স্যান্ডস্টোনে মোর দেন 90% কোয়ার্টস আছে বা চার্ট আছে বা কোয়ার্টোজ রক ফ্র্যাগমেন্টস আছে, মানে কোয়ার্টস আছে সোজা কথায়, এবং দে আর কমনলি হোয়াইট অর লাইট গ্রে বাট মে বি স্টেইনড রেড, পিঙ্ক, ইয়েলো অর ব্রাউন বাই আয়রন অক্সাইড। এটা নরমালি যেহেতু কোয়ার্টস আছে, কোয়ার্টসটা হোয়াইট অথবা গ্রে হয়, যার কারণে এটা হোয়াইট এবং গ্রে কালারেরই হবে। কিন্তু এটাতে যদি ওই আয়রনের মানে ইম্প্যাক্ট পড়ে তখন সেটা আলাদা কালার হয়ে যায়, পিঙ্ক কালার, ইয়েলো কালার বা আয়রন অক্সাইড কালার। ওকে, they are generally well lithified and well cemented with silica or carbonate cement. However, some are porous and friable. এই কোয়ার্টজ অ্যারেনাইডস সেডিমেন্টের মধ্যে যে সিমেন্ট থাকবে সেই সিমেন্টটাও মেইনলি কোয়ার্টজেরই সিমেন্ট হবে, সিলিকার সিমেন্ট হবে, আবার কার্বনেট সিমেন্টও হতে পারে। Quartz arenaites typically occur in association with assemblages of rock deposited in stable craton environment such as Aeolian, beach and self environment. এই কোয়ার্টজ অ্যারেনাইট যেখানে মোর দেন 90% কোয়ার্টজ থাকবে, এটা নরমালি স্টেবল টেকটনিক কন্ডিশনে ডিপোজিট করে। স্টেবল টেকটনিক কন্ডিশন বা স্টেবল ক্রাটনিক এনভায়রনমেন্ট কাকে বলে? যেখানে প্লেট টেকটনিকের মুভমেন্ট নাই, যেমন হিমালয় এরিয়াতে প্লেট টেকটনিকের মুভমেন্ট আছে, এটা কিন্তু স্টেবল জোন না, ওটা হচ্ছে আনস্টেবল জোন। আর আমরা যে বাংলাদেশে আছি যে অংশে, এটা প্যাসিভ জোন বা স্টেবল জোন। এখানে কিন্তু কোনো টেকটনিক অ্যাক্টিভিটি তেমন আছে যেটার ফলে অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, তা নাই। সো ওই বিচ, এওলিয়ান, সেলফ এনভায়রনমেন্ট যেখানে এখানে থাকবে সেই জায়গাটাতে এই ধরনের কোয়ার্টজ অ্যারেনাইট ডিপোজিট করবে। দাস দে টেন্ড টু বি ইন্টারবেডেড উইথ শ্যালো, এটা শ্যালো ওয়াটার কার্বনেটেও পাওয়া যেতে পারে, উইথ ফেলসপ্যাথিক স্যান্ডস্টোনের সাথে পাওয়া যেতে পারে, এবং মোস্ট কোয়ার্টজ অ্যারেনাইট আর টেক্সচারালি ম্যাচিউর টু সুপার ম্যাচিউর। এখানে একটা টার্ম ইম্পর্টেন্ট, মোস্ট কোয়ার্টজ অ্যারেনাইট, তুমি কোয়ার্টজ অ্যারেনাইট যেগুলো দেখবা সেগুলো হচ্ছে টেক্সচারালি খুব ম্যাচিউর অথবা সুপার ম্যাচিউর থাকবে। এখানে তোমরা একটা সবসময় চিন্তা করবা কোয়ার্টজ বেশি স্টেবল, ফেলসপার খুবই আনস্টেবল, লিথিকও আনস্টেবল। সো কোয়ার্টজ যত বাড়বে তার মানে কি আনস্টেবল, মানে ফেলসপার তত কমে যাচ্ছে। তার মানে কি কোয়ার্টজ বাড়ার সাথে সাথে আনস্টেবল গুলা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে কি সেডিমেন্টটা অনেক বেশি ধীরে 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 বেশি রাস্তা সে যাচ্ছে, তার জন্য সে ম্যাচিউর হচ্ছে। ওকে, আর কোয়ার্টজের পরিমাণ বাড়তেছে, আর যেগুলো আনস্টেবল ক্লে বা ফেলসপার সেগুলো সেডিমেন্ট থেকে চলে যাচ্ছে। ওকে, এই জন্য কোয়ার্টজ অ্যারেনাইটটা টেক্সচারালি ম্যাচিউর হয় এবং সুপার ম্যাচিউর হয়। সো কোয়ার্টজ অ্যারেনাইটস, তো কোয়ার্টজ অ্যারেনাইটস নরমালি হয় কি, এটা সেকেন্ড সাইকেল সেডিমেন্ট, অর্থাৎ একটা জায়গাতে সেডিমেন্ট জমা হয়েছে, জমা হওয়ার পরে সেটা আবার আপলিফটেড হয়েছে, আবার সেটা সেডিমেন্ট জমা হয়েছে, আবার আপলিফটেড হয়েছে, তারপর আবার সেডিমেন্ট জমা হয়েছে। এই করতে করতে হয় কি, ওর মধ্যেকার যে ফেলসপার থাকে সেই ফেলসপার গুলা এবং ক্লে গুলা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। শুধু কোয়ার্টজ যেহেতু স্টেবল সেহেতু কোয়ার্টজ থাকে। সো এটা হচ্ছে পলিসাইক্লিক সেডিমেন্ট বা মাল্টিসাইক্লিক সেডিমেন্ট। কিন্তু এরকমও হতে পারে যে ফার্স্ট সাইকেল মানে একবার সেডিমেন্ট কোথাও থেকে এসছে, একবারে কোয়ার্টজ অ্যারেনাইট ফর্ম করেছে। সো একবারে কোয়ার্টজ অ্যারেনাইট ফর্ম করতে তোমার এরিয়াটাকে অনেক বেশি ট্রান্সপোর্টেশন এবং ওয়েদারিং হতে হবে, অনেক লং টাইম ধরে ট্রান্সপোর্টেশন হতে হবে এবং ওয়েদারিং হতে হবে। স্টিপ মানে স্লপটা খুবই জেন্টল স্লপ হবে এবং ওয়ার্ম অ্যান্ড হিউমিড ক্লাইমেটিক কন্ডিশন হবে, যার ফলে প্রচুর বৃষ্টিপাত এবং গরমের ফলে সব ধরনের ফেলসপার এবং ক্লে মিনারেল গুলো ওইখান থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং আলটিমেটলি সব সময় কোয়ার্টজটা যেহেতু স্টেবল, কোয়ার্টজটা সেডিমেন্টের মধ্যে থেকে যাবে। ওকে, সো কনসিভেবলি মানে পসিবলি extensive chemical leaching under hot, humid, low relief weathering condition, prolonged transport by wind, intensive reworking in the surf zone, or a combination of these processes might be adequate to generate a fast cycle quartz arenite. So quartz arenite হতে হবে যে হট
এবং হিউমিড ক্লাইমেটিক কন্ডিশনে ডিপোজিট করতে হবে সেডিমেন্টকে যদি ফার্স্ট সাইকেল হতে হয়, অথবা রিলিফটা লো হতে হবে। মানে তোমার যদি স্লপটা খুবই স্টিপ থাকে তাহলে সেডিমেন্ট কি তাড়াতাড়ি কিন্তু মুভ করে সোর্স থেকে ডিপোজিশনাল বেসিনে চলে আসবে, কিন্তু স্লপটা যদি আস্তে ধীরে ধীরে স্লপ হয় তাহলে কি হবে, সেডিমেন্টটা লং টাইম ধরে সেডিমেন্টারি প্রসেসের মধ্যে থাকবে এবং আস্তে আস্তে সেডিমেন্ট ডিপোজিট করবে এবং বেশি টাইম ধরে সেটা রিওয়ার্কিং হওয়ার সুযোগ পাবে। এছাড়া সার্ফিং জোন বা বিচ এরিয়াতে তুমি দেখেছো, তোমরা কি বিচে গেছো তাই না? ওকে গেছিলাম স্যার। বিচে তোমরা দেখবা যে শুধু বালু থাকে তাই না, ওখানে কিন্তু মাটি সহজে থাকে না বা ফেলসপারও দেখতে পাবা না, শুধু কোয়ার্টস দেখতে পাবা। জি স্যার। এটার কারণ ওই বিচে বারবার সেডিমেন্টটাকে সমুদ্রের ঢেউ নিয়ে আসতে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে আস্তে আস্তে ফেলসপার বা মাটিগুলা তার থেকে চলে যাচ্ছে, বালুগুলা থেকে যাচ্ছে, এটাই কোয়ার্টস। সো ফার্স্ট সাইকেল সেডিমেন্ট ওভাবে হতে পারে। সো মোস্ট কোয়ার্টস অ্যারেনাইটস আর প্রবাবলি পলিসাইক্লিক, যেটা আগে বলছিলাম যে মোস্ট কোয়ার্টস অ্যারেনাইট গুলো পলিসাইক্লিক হবে এবং যার হিস্ট্রি may have included at least one episode of Aeolian transport। এবং কোয়ার্টস অ্যারেনাইট হতে হলে বলতেছে কি যে তার পলিসাইক্লিক হিস্ট্রির মধ্যে একবার বাতাস দ্বারা কিন্তু সে ট্রান্সপোর্ট হবে, সবসময় যে হবে তা না, নাও হতে পারে। ওকে, তো তোমরা একটা ফিগার মাইক্রোস্কোপে দেখো যেগুলো সবই কিন্তু কোয়ার্টস। ওকে, তো এটা কোয়ার্টস অ্যারেনাইটের একটা মাইক্রোস্কোপিক ভিউ। আমরা এবার চলে যাই ফেলসপ্যাথিক অ্যারেনাইট। তোমাদের বলেছি যে ফেলসপ্যাথিক অ্যারেনাইট, 1 মিনিট, ফেলসপ্যাথিক অ্যারেনাইট তাহলে কি হবে, এখানে কন্টেন্ট করবে হচ্ছে ওটা কোয়ার্টস অ্যারেনাইট কি ছিল, মোর দেন 90% কোয়ার্টস ছিল, আর ফেলসপ্যাথিক অ্যারেনাইটসে কোয়ার্টসের পরিমাণটা লেস দেন 90% থাকবে, ঠিক আছে? এবং এখানে ফেলসপার অনেক বেশি থাকবে লিথিক ফ্র্যাগমেন্টস এর চেয়ে, এবং এখানে মাইনর অ্যামাউন্টস অফ আদার মিনারেল সাচ এজ মাইকা বা হেভি মিনারেল থাকবে। তাহলে ফেলসপ্যাথিক অ্যারেনাইটস হতে কি হতে হবে, যে কোয়ার্টসের পরিমাণ এখানে 90% এর কম থাকবে, ফেলসপারের পরিমাণটা লিথিক ফ্র্যাগমেন্টস এর চেয়ে বেশি থাকবে। ওকে, আর এখানে মাইকা বা হেভি মিনারেল কম থাকবে। and some feldspathic arenites are colored pink or red because of the presence of potassium feldspar or iron oxide, other are light gray to white। so এটা পিঙ্ক কালার থেকে, তোমরা পিঙ্ক কালার দেখতে পাবা কেমন ভাবে আমি বলি, তোমরা শিলপাটা দেখেছো? জি স্যার। জি স্যার। তোমাদের আমি দেখি কি যে ছেলেরাই শুধু রেসপন্স করো, মেয়েরা কেউ রেসপন্স করো না, ভাই? তো মেয়েরা ক্লাস করতেছো? জি স্যার। তোমরা রেসপন্স করো না কেন একটা? তোমরা কি শিল্পাটা দেখেছো? ছেলেদের থেকে মেয়েরা বেশি দেখার কথা নরমালি। জি স্যার দেখেছি। আচ্ছা, তো তুমি শিল্পাটা কি কালারের দেখেছো? বাদামি রং হয় স্যার। বাদামি, আর মানে ব্রাউন, আর হ্যাঁ বাদামি হইলেও স্যার ওখানে একটা মানে পিঙ্ক টাইপের একটা ইয়া থাকে, ভাইব পিঙ্ক থাকে। কালারের দেখো না, যাদের বরিশাল বাড়ি আছে আমি দেখেছি ওই যে চকবাজারের ওদিক দিয়ে যাইতে ওইদিকে একটা এরিয়াতে শিলপাটা বিক্রি করে, যেটা পাটা গুলো দেখতে পিঙ্ক কালার লাগে। তো এটা হতেছে অ্যাকচুয়ালি ফেলসপ্যাথিক অ্যারেনাইটস ছিল, হ্যাঁ স্যান্ডস্টোন ছিল, কারণ ওখানে প্রচুর পরিমাণে ফেলসপার আছে এই কারণে। ওকে, তো এই ফেলসপার গুলো ফেলসপ্যাথিক স্যান্ডস্টোন, ফেলসপার যেহেতু বেশি আছে, ফেলসপার স্টেবল না আনস্টেবল গ্রেন? আনস্টেবল। যেহেতু ফেলসপার বেশি আছে তার মানে এটার ট্রান্সপোর্টেশন হিস্ট্রি কি বেশি হবে না কম হবে? গ্রেন গুলা অ্যাঙ্গুলার হবে না সাব অ্যাঙ্গুলার হবে না রাউন্ডেড হবে? এটা তো আনস্টেবল, এর জন্য সাব অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার, হবে। হ্যাঁ সাব অ্যাঙ্গুলার টু অ্যাঙ্গুলার হবে, কারণ যেহেতু ফেলসপার আছে, যদি এটা রাউন্ডেড হয়ে যেত তার মানে হইতেছে যে ফেলসপার গুলা তো তাড়াতাড়ি চলে যেত, তাই না? যেহেতু ওয়েদারিং হতো, ট্রান্সপোর্টেশন হতো, এবং এখানে ম্যাট্রিক্স এর পরিমাণও কিন্তু বেশি থাকবে, মোর দেন 15%। ওকে, সো
Texturally, feldspathic sandstone are submature. So feldspathic arenites typically occur in cratonic or stable shelf. এটাও stable এবং cratonic এরিয়াতে হয়, মানে এগুলো ফর্ম করে, এবং অ্যাসোসিয়েটেড উইথ কংগ্লোমেরেট, শ্যালো ওয়াটার, কোয়ার্টজ অ্যারেনাইট, লিথিক অ্যারেনাইট, এগুলোর সাথে এগুলোকে পাওয়া যেতে পারে বেড বাই বেড। And less typical, they occur in sedimentary succession that are deposited in unstable basin or deep water mobile belt setting. এটা হচ্ছে ডিপ ওয়াটার বেসিনে তুমি এটা পাবা না সহজে। আর feldspathic arenite of the latter type, which are commonly matrix rich and well indurated owing to the deep burial, are often called feldspathic grave. যখন এই feldspathic arenitesটা আরো বেশি ডিপার পার্টে যাবে এবং এটা আরো বেশি ম্যাট্রিক্স রিচ হবে, তখন এই অ্যারেনাইটসকে গ্রে ওয়াক্স বলা হবে। ওকে, ফেলসপ্যাথিক। সো ফেলসপ্যাথিক যে অ্যারেনাইটস, এটা জিওলজিক হিস্ট্রিতে খুব বেশি এস্টাবলিশ পাওয়া যায় তা কিন্তু না। এবার হচ্ছে লিথিক অ্যারেনাইটস। লিথিক অ্যারেনাইটসটা কি? এখানে হচ্ছে লিথিক অ্যারেনাইটসটা হচ্ছে লিথিকের পরিমাণটা ফেলসপারের পরিমাণের থেকে বেশি থাকবে। সো লিথিক অ্যারেনাইটস ইজ অ্যান এক্সট্রিমলি ডাইভার্স গ্রুপ অফ রক that are characterized by generally high content of unstable rock fragments such as volcanic, metamorphic or igneous, যে কোনোটাই হতে পারে, এবং সেটা কন্টেন্ট করবে এখানেও কিন্তু কোয়ার্টজ গ্রেন বা কোয়ার্টজ গ্রেন লেস দেন 90% থাকবে। ফেলসপ্যাথিকেও তাই ছিল, লেস দেন 90%, কিন্তু ছিল কি ফেলসপারের পরিমাণ বেশি ছিল লিথিকের থেকে। আর এখানে কোয়ার্টজ গ্রেন থাকবে লেস দেন 90%, কিন্তু লিথিকের পরিমাণ ফেলসপারের থেকে বেশি থাকবে। ক্লিয়ার? সো ম্যানি লিথিক অ্যারেনাইটস, লিথিকও যেহেতু আনস্টেবল, তাহলে এটাও কি হবে, পোরলি সর্টেড হবে এবং লিথিক গ্রেন গুলা অ্যাঙ্গুলার টু সাব অ্যাঙ্গুলার হবে। ওকে, এবং এখানেও প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স থাকবে, কারণ ওই ছোট ছোট গ্রেন থাকবে যেগুলো হইতেছে একবারে ভ্যানিশ হয়ে যেতে পারে নাই। ওকে, সো লিথিক স্যান্ডস্টোন অলসো টেক্সচারালি ইম্যাচিউর টু সাবম্যাচিউর। Lithic arenites are typically compositionally immature sandstone that originate under condition of favoring the production and deposition of large volume of relatively unstable materials. The mechanically weak character of many of the lithic fragments in this sandstone suggests that they are probably derived from rugged, high relief source area. এখানে বলতেছে এই লিথিক অ্যারেনাইটস ফর্ম করতে হলে তোমার এরিয়াটা খুবই হাই রিলিফ হতে হবে। হাই রিলিফ মানে মনে করো তুমি একটা স্লিপারে থেকে নামতেছ, ঠিক আছে? স্লিপারটা যদি খুবই খাড়া থাকে তাহলে তুমি মাটিতে তোমার ডিপোজিশনাল বেসিনে পৌঁছাতে সময় বেশি নেবে না কম নেবে? কম নেবে স্যার। কম নেবে স্যার। আর যদি স্লিপারটা যদি খুবই জেন্টল স্লপ হয় তাহলে বেশি নেবে না কম নেবে? বেশি নেবে। বেশি নেবে। তাহলে জার্নি কোনটাতে বেশি হবে? জেন্টাল স্লিপ। জেন্টল স্লোপ। তাহলে পরে যদি রাগড, খুবই উঁচু নিচু এবং হাই রিলিফ হয়, তাহলে সেই সব জায়গাতে সেডিমেন্ট কিন্তু ট্রান্সপোর্টেশন টাইম কিন্তু কম পাচ্ছে, সে কুইকলি কিন্তু সোর্স এরিয়া থেকে ডিপোজিশনাল বেসিনে কিন্তু পৌঁছে যাচ্ছে। ফলে কি তার ম্যাচুরিটি হবে? বেশি হবে না। যেমন আমরা যদি তাড়াতাড়ি জন্ম থেকে মৃত্যু যদি খুব আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের ম্যাচুরিটি হওয়ার কি চান্স থাকবে? যদি কেউ জন্মের পরেই 30 ইয়ার্স এর মধ্যে মারা গেল, তাহলে কি তার ম্যাচুরিটি বেশি হবে? না, যে জন্মের পরে 70 ইয়ার্স পর্যন্ত থাকলো তার বেশি ম্যাচুরিটি হবে। তাহলে যে জার্নি বেশি করলো তার বেশি ম্যাচুরিটি হবে, তার বেশি ধকল যাবে। তুমি যদি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে যদি রূপাতলী পর্যন্ত আসো, আর বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জার্নি করে যদি তুমি নথুল্লাবাদ আসো, তাহলে তোমার নথুল্লাবাদের জার্নিটাতে তুমি বেশি ধকল সহ্য করতে হবে, তোমার ওয়েদারিং, তোমার ঘাম, তোমার সবকিছু বেশি ঝরে যাবে, তাই না? অথবা তুমি যদি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নথুল্লাবাদ রওনা দাও দিয়ে তোমাকে যদি হেঁটে হেঁটে পাঠানো হয় আর তোমাকে যদি সাইকেলে পাঠানো হয়, কোনটাতে তোমার বেশি ওয়েদারিং ইরোশন হয়ে যাবে বলো তো? হেঁটে গেলে। হেঁটে গেলে। কারণ তুমি সিস্টেমের মধ্যে বেশিক্ষণ থাকতেছো। ইয়েস, ক্লিয়ার? ওকে, জি স্যার। সো লিথিক অ্যারেনাইটস মে বি ডিপোজিটেড ইন নন-মেরিন সেটিং এবং প্রক্সিমাল অ্যালুভিয়াল ফ্যানও হতে পারে। অল্টারনেটিভলি দে মে বি ডিপোজিটেড ইন মেরিন ফোল্ডল্যান্ড বেসিন। মেরিন হতে পারে, কিন্তু সেটা সবই অবশ্যই শ্যালো মেরিন এনভায়রনমেন্ট বা সেলফ এনভায়রনমেন্ট ডিপোজিট করবে। ওকে,
দেন আরেক ধরনের স্যান্ডস্টোন আছে ভলকানিক ক্লাস্টিক স্যান্ডস্টোন। সো ভলকানিক ক্লাস্টিক স্যান্ডস্টোনের কথা শুনে বুঝতে পারতেছি এই স্যান্ডস্টোনের মধ্যে ভলকানিক রক ফ্র্যাগমেন্ট বেশি থাকবে, ঠিক আছে। আর লিথিক স্যান্ডস্টোনের মধ্যে অ্যারেনাইটস এর মধ্যে সেখানে ইগনিয়াস মেটামরফিক বা সেডিমেন্টারি রক ফ্র্যাগমেন্টস থাকতে পারে, কিন্তু ভলকানিক ক্লাস্টিক স্যান্ডস্টোন আর স্পেশাল কাইন্ড অফ লিথিক অ্যারেনাইটস কম্পোজড প্রাইমারিলি অফ ভলকানিক ডেট্রিটাস। সো এর মধ্যে ভলকানিক রক ফ্র্যাগমেন্ট থাকবে, পুমিস থাকবে, তারপর হচ্ছে তোমার ফেলসপার থাকবে, কিন্তু সেটা ইউহেডাল ফেলসপার। ইউহেডাল ফেলসপার একটা ইম্পর্টেন্ট পার্ট অফ হচ্ছে ভলকানিক ইরাপশনের, যেখানে ফেলসপার গুলো ইউহেডাল শেপের হয়। ওকে, সব ভলকানিক ক্লাস্টিক স্যান্ডস্টোন এরকম। আর মিসেলেনিয়াস স্যান্ডস্টোন হচ্ছে যে এগুলো স্যান্ডস্টোনের সব মিক্স আপ মিলে একটা স্যান্ডস্টোন হতে পারে, অথবা একটা ডিপোজিশনাল বেসিনের মধ্যে কোনো একটা ছোট্ট একটা আপলিফটেড এরিয়া থেকে আগের একটা স্যান্ডস্টোন থেকে ভেঙে আবার ডিপোজিট করেছে এসে, তাহলে সেখানে হতে পারে, সেখানেও একটা স্যান্ডস্টোন হতে পারে। সো মিসেলেনিয়াস স্যান্ডস্টোন হচ্ছে মিক্সড আপ স্যান্ডস্টোন। ওকে, এবার আসি আমরা ডায়াজেনেসিসে। সো জাস্ট আ মিনিট। ডায়াজেনেসিসটা কি? হোয়াট ইজ ডায়াজেনেসিস? তোমরা একজন বলো তো একটু ছোট্ট করে। স্যার একবার ডিপোজিট হওয়ার পর যদি আবার কোনোভাবে ডিপোজিট হয় এটাকে ডায়াজেনেসিস বলা হবে। নো, একটা সেডিমেন্ট ডিপোজিট হলো এক জায়গাতে। ওকে, ধরো রিভারের মাধ্যমে সেডিমেন্ট এসে ডিপোজিট হলো এক জায়গায়। এবার এরপরে আবার যদি সেডিমেন্ট এসে জমা হয়, আবার যদি সেডিমেন্ট এসে জমা হতে থাকে তার উপরে উপরে, হ্যাঁ, তাহলে যে সেডিমেন্টটা যে প্রথমে জমা হলো বা তারপরে সেডিমেন্ট গুলো প্রত্যেকটা কিন্তু তার উপরে সেডিমেন্ট জমা হওয়ার পরে বা সেডিমেন্টেশন হওয়ার ডিপোজিশন হওয়ার সাথে সাথে ওর এক ধরনের পরিবর্তন ঘটতে থাকবে, তাই না? এই পরিবর্তনই হচ্ছে ডায়াজেনেসিস। সেটা কেমিক্যাল হতে পারে, সেটা ফিজিক্যাল হতে পারে। সো সিলিকি ক্লাস্টিক সেডিমেন্টারি রকস ফর্ম ইনিশিয়ালি এজ আনকনসলিডেটেড ডিপোজিট অফ গ্রাভেল, স্যান্ড অর মাড। প্রথমে একটা রিভারের মধ্যে একটা স্যান্ড জমা হচ্ছে, সেটা কেমন, কনসলিডেটেড না আনকনসলিডেটেড? আনকনসলিডেটেড মানে এটা ঝুরঝুরা, এটা এখনো জমাট বাঁধে নাই। তো দ্য মিনারেল এন্ড কেমিক্যাল কম্পোজিশন অফ দিস ডিপোজিটস, এই স্যান্ডের যেটা আনকনসলিডেটেড সেডিমেন্ট, এটা হইতেছে কমপ্লেক্স ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায় এবং এটা রিপ্রেজেন্ট করে লিথোলজি, সোর্স এরিয়া, ট্রান্সপোর্টেশন এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন। এই যে নতুন সেডিমেন্টের ডিপোজিট করতেছে, এটা আনকনসলিডেটেড, এটা লুজলি প্যাকড এবং এটার মধ্যে কোনো সিমেন্টেশন এখনো হয় নাই, যার ফলে এর মধ্যে পোরোসিটি অনেক বেশি থাকে এবং এর ইন্টারস্টিশিয়াল ওয়াটার কন্টেন্টও বেশি থাকে। যখন এরপরে আবার সেডিমেন্ট হতে থাকে, জমা হতে থাকে, তখন এটা চাপ খায়। এই চাপ খাওয়ার ফলে তার মধ্যে পোরোসিটি গুলা কমে যায়, তার মধ্যে গ্যাপ কমে যায়, তারপর এটা আস্তে আস্তে গ্রেন গুলা ভাঙতে থাকে। তখন এভাবে করে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকলে তখন আস্তে আস্তে ডায়াজেনেসিস চলতে থাকে একটা সেডিমেন্টের। সো সেডিমেন্ট বারিয়াল ইজ অ্যাকম্পানিড বাই ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ। এই যে সেডিমেন্ট জমা হচ্ছে, এর ফলে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, আবার কেমিক্যাল চেঞ্জও হবে, মানে একটা মিনারেল থেকে আরেকটা মিনারেল ফর্ম করবে, নতুন মিনারেল ফর্ম করবে। that take place in sediment in response to increase the pressure from the weight of the overlying sediment, downward increase the temperature and changes in pore water composition। এভাবে করে বাড়তে থাকবে and these changes act in concert, এবং আস্তে আস্তে যে এই যে ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ করতেছে, তার ফলে প্রিসিপিটেশনের মাধ্যমে ক্যালসাইড বা আয়রন এগুলো এসে গ্যাপে গ্যাপে জমা হয়ে বন্ড তৈরি করতেছে, বাইন্ডিং হিসাবে কাজ করতেছে, এবং আস্তে আস্তে কম্প্যাকশনের ফলে আস্তে আস্তে এই যে আনকনসলিডেটেড সেডিমেন্ট গুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এটাই কি বলে লিথিফিকেশন। সো দাস আনকনসলিডেটেড গ্র্যাভেল ইজ ইভেন্চুয়ালি লিথিফাইড টু কংগ্লোমেরেট। যদি গ্র্যাভেল কোনো জায়গাতে জমা হয়, সেটা আস্তে আস্তে শক্ত জমাট বাঁধতে বাঁধতে তার উপরে সেডিমেন্ট জমা হতে হতে প্রেসার এবং টেম্পারেচারের ফলে সে আস্তে আস্তে কংগ্লোমেরেট হয়ে যায়। আর স্যান্ড লিথিফাইড হয়ে হবে হচ্ছে স্যান্ডস্টোন, যেটা তোমরা নদীতে এখন স্যান্ড দেখতে পাচ্ছ লুজ বা আনকনসলিডেটেড। এটাই তুমি যদি 10 লক্ষ বছর পরে আসো, দেখবা যে এই সেডিমেন্টটাই, এই স্যান্ডটাই কম্প্যাক্ট জমাট হয়ে একটা হার্ড স্যান্ডস্টোন, যে শিলপাটা আছে না, ওরকম হয়ে যাবে। শিলপাটাও কিন্তু একটা স্যান্ডস্টোন। সো আর মাড হয়ে যাবে মাড স্টোন বা শেল। সো the process of lithification is accompanied by mineral, এটা সেম স্লাইড, এক মিনিট, এটা সেম স্লাইড হয়েছে নাকি দেখি তো, ও না। সো
এই প্রসেসটা হচ্ছে কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জেস, এবং লুজ গ্রেন প্যাকিং গিভস ওয়ে উইথ বারিয়াল টু মোর টাইটলি প্যাকড ফ্যাব্রিক হ্যাভিং গ্রেটলি রিডিউসড পোরোসিটি, এবং এটার ফলে পোরোসিটি কমতে থাকবে। এই যে পোরোসিটি যে কমতে থাকে এবং পোরোসিটির মধ্যে আস্তে আস্তে প্রিসিপিটেশন হয় সিমেন্ট গুলা, এবং এই মিনারেল দ্যাট আর কেমিক্যালি স্টেবল এট লো টেম্পারেচার এন্ড প্রেসার, আস্তে আস্তে যেগুলো মিনারেল গুলা ফেলসপার গুলো আস্তে আস্তে ক্লেতে কনভার্ট হতে থাকে। সো এই যে পরিবর্তন সবগুলা ডায়াজেনেসিস এর ফলে হয়ে থাকে। সো স্টেজ কি কি? এই ডায়াজেনেসিস এর কিছু স্টেজ আছে, যে ডায়াজেনেসিস টেক প্লেস এট টেম্পারেচার এন্ড প্রেসার হায়ার দেন দোজ অফ দ্য ওয়েদারিং এনভায়রনমেন্ট বাট বিলো দোজ দ্যাট প্রোডিউস মেটামরফিজম। ডায়াজেনেসিস হচ্ছে কি আমাদের সারফেস যে এনভায়রনমেন্ট, এই যে নদীতে যে স্যান্ড জমা হচ্ছে, এখানে কিন্তু ডায়াজেনেসিস এনভায়রনমেন্টের কিন্তু খুব ইনিশিয়াল স্টেজ, কিন্তু আস্তে আস্তে যখন এরপর আবার সেডিমেন্ট জমা হতে থাকে তখন টেম্পারেচার এবং প্রেসার বাড়তে থাকে, এবং এই টেম্পারেচার প্রেসার যখন অনেক সেডিমেন্ট জমা হয়ে যায়, ইভেন 20 কিলোমিটার 22 কিলোমিটার সেডিমেন্ট জমা হয়ে যায় একটা সেডিমেন্টের উপরে, তখন এটা আস্তে আস্তে আবার কিন্তু মেটামরফিজম হতে থাকে। ওকে, সো ডায়াজেনেসিস আলটিমেটলি যে মেটামরফিজম হয়ে যায়। কিন্তু এই ডায়াজেনেসিস কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় সেটা কিন্তু এখনো এক্সাক্ট না, বাট ধরা হয় যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই ডায়াজেনেসিসটা হয়ে থাকে। সো ডায়াজেনেসিস ক্যান বিগিন অলমোস্ট ইমিডিয়েটলি আফটার ডিপোজিশন। সো ডায়াজেনেসিস কখন? সেডিমেন্ট ডিপোজিশন হওয়ার পর থেকেই ডায়াজেনেসিস শুরু হয়ে যায়, এবং এটা আস্তে আস্তে কন্টিনিউ হতে থাকে, এবং এটার প্রেসার এবং টেম্পারেচার ডেভেলপ করতে থাকে। সো এই ডায়াজেনেসিস গুলার কয়েকটা ধাপ আছে। নর্মালি দেয়ার ইজ এ 6 স্টেজেস অফ ডায়াজেনেসিস, কিন্তু এটা মেইনলি 3 স্টেজেস মেইনলি প্রপোজ করা হয়েছে বাই চকুড এন্ড প্রে 1970, যে ওনারা বলেছে যে ইও ডায়াজেনেসিস, মেসো ডায়াজেনেসিস এবং টেলো ডায়াজেনেসিস। সো ইও ডায়াজেনেসিসটা কি? রেফার্স টু দ্য আর্লিয়েস্ট স্টেজ, সেডিমেন্ট জমা হওয়ার পরই খুব শ্যালো ডেপথ পর্যন্ত যখন থাকে, অর্থাৎ শ্যালো ডেপথ মানে সেডিমেন্টের উপরে অল্প একটু সেডিমেন্ট জমা হয়েছে সেই ডেপথ পর্যন্ত, সেটা হতে পারে ফিউ মিটার থেকে 10 মিটার পর্যন্ত, এই পর্যন্ত আমরা বলবো ইও ডায়াজেনেসিস সেডিমেন্টের। এর পরের ধাপটাতে চলে যাবে হচ্ছে যে মেসো ডায়াজেনেসিস, টেক প্লেস ডিউরিং ডিপার বারিয়াল আন্ডার কন্ডিশন অফ ইনক্রিজিং টেম্পারেচার এন্ড প্রেসার এন্ড চেঞ্জ পোর ওয়াটার কম্পোজিশন, যে যখন পোর ওয়াটার কম্পোজিশন চেঞ্জ হতে থাকবে বা বের হয়ে যাবে ওয়াটার গুলো, তখনই হচ্ছে মেসো ডায়াজেনেসিস বলবো। এবং ফাইনাল স্টেজটা হচ্ছে টেলো ডায়াজেনেসিস, যে টাইমে আরো বেশি কম্প্যাক্ট হবে, আরো বেশি প্রেসার এবং টেম্পারেচার থাকবে, এবং ফাইনালি এটা আপলিফট হয়ে যাবে, তখন হচ্ছে সেই পর্যন্ত আমরা টেলো ডায়াজেনেসিস বলবো। সো এখানে একটা ফিগার আছে, তোমাদের এই ফিগারটা পরীক্ষা আসতে পারে, যে জিনিসগুলো আমি বললাম সেটাই ইওজেনেসিস বা ইও ডায়াজেনেসিস, টেলোজেনেসিস বা টেলো ডায়াজেনেসিস বা মেসো ডায়াজেনেসিস, এই টাইমে কি কি ঘটনাগুলো ঘটে, যে বলতেছে যে ইন্টারাকশন অফ detrital assemblage with pore water at shallow burial and under influence of depositional system, ইফেক্টিভ বারিয়াল হওয়ার ফলে এগুলো কম্প্যাকশন হয়, ডিহাইড্রেশন হয়, মেসোজেনেসিস স্টেজে এসে ডিকার্বক্সিলেশন হয়, পেট্রোলিয়াম জেনারেশন হয়, ওভার প্রেসার, এগুলো হয়। ওকে, সো তোমাদের এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? হ্যালো, কেউ শুনতে পাচ্ছ? মেবি কারো নাই স্যার। ও হ্যাঁ, গুড, তার মানে কেউ সবাই বুঝতে পেরেছে কিংবা কেউ বুঝতে পারো না। আচ্ছা আফসানা, তুমি কি লিংকটা শেয়ার করেছো? এই ক্লাস শেষ হলে শেয়ার আচ্ছা, করে দেব। আমি তাহলে তোমরা জিনিসটা দেখো, এবং আমি 4:15-তে আবার জয়েন করবো ওই লিংকে, ঠিক আছে? দিয়ে বাকি আমরা আরো 16টা স্লাইড আমরা শেষ করে আমরা কোর্সটা শেষ করে দেবো, আর পরবর্তীতে তোমাদের কোনো প্রবলেম হলে আমি এটা আছে। ওকে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তো 4:15-তে আবার কথা হচ্ছে, হ্যাঁ? ওকে। আচ্ছা।